जय जय श्री राधे। আহ, আমরা আমাদের প্রকরণ চলছিল তর্ক সংগ্রহের পদার্থ উদ্দেশ্য প্রকরণ। আর আমরা পদার্থ উদ্দেশ্য প্রকরণের অনেক দূর আমরা পৌঁছে গিয়েছিলাম। তো পদার্থ উদ্দেশ্য প্রকরণের আমরা সপ্ত দ্রব্য আদি সম্বন্ধে আহ, জেনেছি। তো আমাদের এই কয়দিনের যে 5 দিনের আলোচনা হলো, 5 দিনের আলোচনার আজকে আমরা এই 5 দিনের আলোচনাকে নিয়ে একটা আলোচনা করব। অর্থাৎ প্রতিটা 5 দিনের ক্লাসের পরবর্তীতে আমরা একটা দিন সেই কয়দিন ক্লাস হলো, অর্থাৎ সেই দিন সেই 5 দিন আমরা কি অধ্যয়ন করলাম সেই সম্বন্ধে আমরা জানবো। তো আমরা পূর্বে তর্ক সংগ্রহ যখন শুরু করেছিলাম, তো তখন বলা হচ্ছে যে কি এটা হচ্ছে ন্যায় বৈশেষিক দর্শন। অর্থাৎ নব্য ন্যায় এবং বৈশেষিক যাকে বলা হচ্ছে নব্য ন্যায় ও ন্যায় বৈশেষিক দর্শন বলে দর্শনের একটি গ্রন্থ হচ্ছে তর্ক সংগ্রহ। দর্শন বলতে কাকে বোঝায়? দর্শন বলতে বোঝায় তত্ত্ব জ্ঞানের যে সাধনা, অর্থাৎ তত্ত্ব জ্ঞানকে প্রাপ্ত করার জন্য যে সাধনা করা হয়, অর্থাৎ আমরা যে পড়ছি, তো এইটা হচ্ছে সাধনা, অর্থাৎ অধ্যয়নই হচ্ছে সাধনা। তো তত্ত্বজ্ঞানকে প্রাপ্তির জন্য আমরা যে অধ্যয়ন আদি করি, সমদম নিয়ম আদির মাধ্যমে জ্ঞান লাভের যে আমাদের প্রচেষ্টা, তাকেই বলা হচ্ছে দর্শন। তাই সেই সাধনাকে বলা হচ্ছে দর্শন, অর্থাৎ তত্ত্বজ্ঞানের যে সাধনা, অর্থাৎ তত্ত্ব যে জ্ঞান যদি লাভ হয়ে গেল, তাহলে সেটা একটা দর্শনের সৃষ্টি হলো। তো এই যে সাধনাটা চলছে সেইটাই হচ্ছে দর্শন। তো ভারতীয় যে দর্শনে, সেই দর্শনের ভিতরে দুইটি ভেদ আছে, এক হচ্ছে আস্তিক দর্শন আর হচ্ছে নাস্তিক দর্শন। আস্তিক দর্শনের 6 প্রকারের দর্শন আছে: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। তো ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত 6 প্রকারের যে আস্তিক দর্শন, অর্থাৎ যারা ভগবানকে স্বীকার করে, তার অস্তিত্ব আছে, তারা সেটা স্বীকার করে, এদেরকে বলা হচ্ছে আস্তিক দর্শন। আর নাস্তিক দর্শন হচ্ছে 3টা, সেটা হচ্ছে চার্বাক দর্শন, বৌদ্ধ দর্শন এবং হচ্ছে জৈন দর্শন। অর্থাৎ এই যে 3 দর্শন, এই 3 দর্শন বেদকে প্রমাণ মানে না, অর্থাৎ বেদকে তারা প্রমাণ রূপে স্বীকার করে না। যার জন্য বেদের বাক্যকে প্রামাণ্য স্বীকার না করায় তাদেরকে নাস্তিক দর্শন বলা হয়ে থাকে। তো এই যে ন্যায় দর্শন, ন্যায় দর্শনের কর্তা হচ্ছে গৌতম মুনি। তিনি প্রমাণ এবং প্রমেয় আদি 16 পদার্থকে স্বীকার করেছেন এবং এই আহ, প্রমাণ এবং সময় আদি 16 পদার্থের তত্ত্বজ্ঞানের দ্বারাই নিঃশ্রেয়স যে মোক্ষ, সেই মোক্ষের প্রাপ্তি হয়। তো আমাদের আচার্যরা বলেছেন যে ন্যায় বৈশেষিক দর্শনের যে মুক্তি, ওই মুক্তির থেকে বৃন্দাবনে যদি আমি কুকুর হয়েও ঘুরে বেড়াই, তাতেও আমার বেশি শান্তি। হুম। ওনারা বলেছেন যে এই যে ন্যায় দর্শন আদির যে আহ, মানে ন্যায় শাস্ত্রের যে মুক্তি যাকে বলা হচ্ছে, ওই ওই মুক্তির থেকে আমাদের বৃন্দাবনের, যদি আমি বৃন্দাবনের ধামে কুকুর বিড়াল হয়েও ঘুরে বেড়াতে পারে, তাহলেও আমি খুশি।
উনি বলেছেন যে বরম বৃন্দাবনে রম্যে শ্রেয়ালত্তম বৃণম্যহম বৈশিষিক বৈশেষিক উক্ত মোক্ষাস্তু শুকলেশ বিবর্জিতাৎ। বলছেন যে আহ, বৃন্দাবনে আমি যদি শিয়াল হয়ে ঘুরে বেড়াবো, কিন্তু নয় ন্যায় আর বৈশিক দর্শনে, ন্যায় বৈশেষিক দর্শনে যাকে মোক্ষ বলা হয়, যে ওই মোক্ষ প্রাপ্তি আমি করতে চাই না। তো ওইদিকে আমাদের ভক্তি মার্গ, আর এদিকে উম ন্যায় দর্শন। তো ভক্তি মার্গকে জানতে হলেও এর প্রয়োজনীয়তা আছে। যদি আমরা দর্শনকে না জানি, তবে আমরা ওই এনাদের অভিমত গুলি কিংবা এনাদের যে আচার্যরা যা বলে গেছেন সেইগুলির খণ্ডন কিংবা সেই সম্বন্ধে আমরা অনেক তত্ত্বই জানতে পারবো না, যে আমাদের আচার্যরা কি বলতে চাচ্ছে আর কি আমাদেরকে। তো এই জন্য আমাদের এইগুলি জানার প্রয়োজন আছে। তো এনাদের এই বলছেন এনার গৌতম ঋষি আর কি, যাকে আমরা গৌতম মুনি বলে জানি। তো গৌতম ঋষির কথা হচ্ছে যে 16টি যে বস্তুর জন্য, এই যে 16টি প্রমাণ সহ প্রমেয় আদি 16 পদার্থের যে তত্ত্বজ্ঞান, এই তত্ত্বজ্ঞান লাভ হলেই নিঃশ্রেয়স যে মোক্ষ, সেই মোক্ষ প্রাপ্ত হয়ে থাকে। আর বৈশেষিক দর্শনের মুনি হচ্ছে কণাদ মুনি। তিনি দ্রব্য গুণ আদি 7 পদার্থকে সাধর্ম এবং বৈধর্ম তত্ত্বজ্ঞানের দ্বারা নিঃশ্রেয়স প্রাপ্তি হয়। অর্থাৎ এই 7 পদার্থ দ্রব্যকে যদি কেউ তত্ত্বজ্ঞানকে কেউ জেনে নেয়, তবে তার নিঃশ্রেয়স মোক্ষ প্রাপ্তি হয়। তো এই হলো কণাদ মুনির সিদ্ধান্ত। এইখানে কণাদ মুনি অর্থাৎ এই ন্যায় শাস্ত্র এবং বৈশেষিক দর্শনের যে শাস্ত্র, এই দুই শাস্ত্র বহুত বিষয়ে অনেক মিল পাওয়া যায়, সমান অনেক কিছুই আর কি, অনেক কিছুই হচ্ছে সমান। যার জন্য এই দুইটিকে একই সাথে মানা যায়। অর্থাৎ দুইটিকে ন্যায় এবং বৈশেষিক দর্শনকেই, দুটাকেই হচ্ছে ন্যায় বৈশেষিক দর্শন হিসাবে পরবর্তীতে আচার্যরা স্বীকার করেছেন। তো পাণিনি উনি বলছেন যে কাণাত পাণিনিয়ম চা সর্বশাস্ত্রোপকারকম। অর্থাৎ বলছেন যে পাণিনি আদি এবং যত আমাদের আচার্যদের গ্রন্থ আছে, অর্থাৎ বেদান্তের গ্রন্থ, শাস্ত্র সম্বন্ধিত যদি জানতে হয়, তাহলে সেইখানেতে কণাদ পাণিনিয়ম যা সর্বশাস্ত্রোপকারকম। অর্থাৎ এই কণাদের যে বৈশেষিক দর্শন এবং পাণিনি যে ব্যাকরণ, সেই ব্যাকরণ আর এই ন্যায়শাস্ত্র সর্বশাস্ত্রোপকারকম। অর্থাৎ এইগুলি এই যে কয়েকটি গ্রন্থ, এইগুলি সর্বশাস্ত্রের ক্ষেত্রেই উপযোগী। অর্থাৎ সকল শাস্ত্র যখন আমরা অধ্যয়ন করব, সেই শাস্ত্রেতেই এইগুলির প্রয়োজন বারংবার হয়। এই বারবার প্রয়োজন হয়, এই জন্যই ন্যায়শাস্ত্রকে বলা হচ্ছে যে ন্যায়শাস্ত্র অনূদিত কাব্য কোষা। যদি কেউ যারা ব্যাকরণ আদি পড়েছে কিন্তু ন্যায়শাস্ত্র পড়ে নাই, তাদেরকে বালক বলা হচ্ছে। অধীত কাব্য ব্যাকরণ কোষা অনধীত ন্যায়শাস্ত্র বালকঃ। অর্থাৎ যারা, এখানে বালক বলতে আহ বলছে স্তনোধ্যায়ী যে শব্দ প্রয়োগ করেছেন, যে এখানে স্তন পান করা, অর্থাৎ ছোট যে বাচ্চা, যারা দুধ পিতে বাচ্চা, যারা দুধ পান করে, ওই বাচ্চাদেরকে বলা হয়নি। যারা শাস্ত্র জ্ঞান অর্থাৎ তত্ত্ব জ্ঞানকে জানতে যায়, সেই তত্ত্ব জ্ঞানকে জানার জন্য যারা ব্যাকরণ আদি শাস্ত্রের অধ্যয়ন করে কিন্তু ন্যায় শাস্ত্রকে অধ্যয়ন করে না, তাদেরকেই বলা হচ্ছে বালক। তো এইখানে অতিব্যাপ্তি দোষ হতে পারে, যে অনেকে বালক শব্দের অর্থ মনে করতে পারে যে বালক বলতে হয়তো এখানে কোনো বাচ্চাকে বোঝানো হচ্ছে। এখানে বাচ্চাকে নয়, অপিতু এখানে যারা শাস্ত্র অধ্যয়ন করে তাদেরকে বোঝানো হচ্ছে, যে আহ, আহ, তারা যারা ন্যায়শাস্ত্র পড়ে নাই তাদের কথা বলা হচ্ছে। তো এইখানে আরো বিষয়গুলি হচ্ছে যে কি, তর্ক সংগ্রহের ভিতরে যে সমস্ত প্রমাণ, অর্থাৎ যে পদার্থ সম্বন্ধিত যে প্রমাণ দেওয়া আছে,
সেই পদার্থ আদি জ্ঞান, তত্ত্ব জ্ঞানকে লাভ করলেই নিঃশ্রেষ যে মোক্ষকে বলা হচ্ছে ও প্রাপ্তি হয়। তো এই জন্য তর্ক সংগ্রহ, ভাষা পরিচ্ছেদ, ন্যায় সিদ্ধান্ত, মুক্তাবলী এবং তর্ক ভাষা, এই কয়েকটি গ্রন্থ খুবই প্রয়োজনীয় গ্রন্থ বলে স্বীকার করা হচ্ছে। তো আমরা পূর্বে সেই গ্রন্থেরই শুরু করেছিলাম আর আলোচনা, যে আমরা কিভাবে এই তর্ক সংগ্রহ অল্প অল্প করে আমরা শুরু করেছি। তো সেই তর্ক সংগ্রহে প্রথমে গুরু বন্দনা আদি করেছেন যিনি অন্নম ভট্ট, যিনি রচনা করেছেন, সেগুলি আমরা আলোচনা করেছি। সেগুলির আহ আর একবার শ্রবণ করে নেই। নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরু বন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। অর্থাৎ বলেছেন যে সংসারের যে স্বামী শ্রী ভগবান শঙ্কর, তাকে হৃদয়ে ধারণ করে গুরুকে অভিবাদন করে বালকদের সুখ বোধের জন্য আমি এই তর্ক সংগ্রহ রচনা করছি। বলছেন শিবা সহায়ম শিবদম বরণ্যাম বরপ্রদম ভূতে বিভূষিতাঙ্গম ভবার্তিনাশ প্রভবম ত্রিনেত্রম পঞ্চাননম সংকরমানতস্মি। বলছেন শিবায় সহায় শিবদম বরেণ্যম বরপ্রদম ভূতি বিভূষিতাঙ্গম ভবার্তিনাশ প্রভম ত্রিনেত্রম पंचाननम संकरमानतोस्मि। বলছেন শিব ही সহায়, অর্থাৎ শিব ही একমাত্র সহায়। শিবদম বরেণ্যম, শিব সকল বর প্রদান করে থাকেন। বরপ্রদম ভূতি বিভূষিতাঙ্গম, অর্থাৎ এই সংসারের প্রতি যার কোন রকমের ধ্যান ধারণাই নেই, তিনি অর্থাৎ নির্মোহী, অর্থাৎ আলবেলি মস্ত যাকে বলা হয়, সেইভাবেই যিনি আছেন, বিভূতি স্বরূপ যিনি সর্বাঙ্গে ভস্ম আদি ধারণ করে আছেন। ভবার্তি নাশ প্রভাবম, যিনি সকল সংসারের ভব আরতি নাশ প্রভাবম, ভবের যত, অর্থাৎ ভব মানে সংসারের যত আরতি আছে এবং যত দুঃখ ক্লেশকে যিনি নাশ করেন, সেই ত্রিনেত্রম, আর পঞ্চাননম, যার পঞ্চমস্তক আছে, আর ত্রিনেত্রম শঙ্কর মানতস্মি, সেই শঙ্করকে আমি মনে মনে চিন্তন করি। তো এইভাবে শ্রী অন্নম ভট্ট বন্দনার পরবর্তীতে তিনি তর্ক সংগ্রহ আরম্ভ করছেন। আমরা প্রথমে গ্রন্থের মঙ্গলাচরণের পরবর্তীতে আমরা জেনেছি যে প্রমিতি বিষয় ক্রিয়ন্তে ইতি তর্কঃ, অর্থাৎ প্রমিতি বিষয় ক্রিয়ন্তে ইতি তর্ক, অর্থাৎ প্রমিতি বিষয় তর্ক কাকে বলা হচ্ছে? প্রমিতি বিষয় ইতি তর্ক, অর্থাৎ যার তর্ক করা হয়, অর্থাৎ যথার্থ জ্ঞানের জন্য যে বিষয়, সেই বিষয়কে বলা হচ্ছে তর্ক, অর্থাৎ যথার্থ জ্ঞান লাভের জন্য যে বিষয়, সেই বিষয়কেই বলা হচ্ছে তর্ক সংগ্রহ, অর্থাৎ তর্ক। সেখানে বলা আছে যে আমরা প্রথমে জেনেছি যে কি এখানে যে ন্যায়শাস্ত্রতে যে আমরা প্রমাণ আদি প্রমেয় যাকে বলা হচ্ছে, সেখানে ইতি তর্কঃ দ্রব্যাদি পদার্থ তেষাম সংগ্রহ সংক্ষেপণ উদ্দেশ্য লক্ষণ পরীক্ষা যস্মিন সা গ্রন্থ। তর্ক সংগ্রহ বলতে বোঝানো হয়েছে যে দ্রব্য আদি যে পদার্থ, তার সংগ্রহ, সংক্ষেপ উদ্দেশ্য লক্ষণ পরীক্ষা, সংক্ষেপণ উদ্দেশ্য লক্ষণ এবং পরীক্ষা যস্মিন, যে গ্রন্থে আছে, স গ্রন্থ তর্ক সংগ্রহ। তো উদ্দেশ্য এখানে কাকে বলা হচ্ছে? প্রথমে বলা হচ্ছে যে কি উদ্দেশ্য বলতে কি বলা হচ্ছে, বলছে নাম মাত্রেণ বস্তু সংকীর্তনম উদ্দেশ্য, অর্থাৎ নাম মাত্রের দ্বারা পদার্থের যে সংকীর্তন, তাকে বলা হচ্ছে উদ্দেশ্য।
আর বলা হচ্ছে যে কি লক্ষ্য, উদ্দেশ্য, লক্ষণ। আর লক্ষণ বলতে বলেছে অসাধারণ ধর্ম লক্ষণ, অর্থাৎ যেমন যে প্রথমে পদার্থের সংকীর্তন হচ্ছে উদ্দেশ্য, যেমন দ্রব্যম, গুণ ইত্যাদি হচ্ছে পদার্থ হলো। তারপর অর্থাৎ উদ্দেশ্য। অসাধারণ ধর্ম লক্ষণ, অসাধারণ ধর্ম বোঝে যেমন পৃথিবী গন্ধবত্তম, অর্থাৎ এই অসাধারণ পৃথিবী দ্রব্য, পৃথিবী পৃথিবী হচ্ছে দ্রব্য, তো দ্রব্যের গুণ, গুণ হচ্ছে কি দ্রব্যের ভিতরে গন্ধবত্তম, তো এই অসাধারণ असाधारण धर्म लक्षणम, असाधारण धर्म लक्षणम, অর্থাৎ অসাধারণ যে ধর্ম সেটা হচ্ছে লক্ষণ। আর বলা হচ্ছে যে কি লক্ষিতস্য লক্ষণম সম্ভবতি ন ভীতি বিচারः পরীক্ষা, অর্থাৎ যে পদার্থর, যে পদার্থকে লক্ষণ করা হয়েছে সেই লক্ষণ সম্ভব কি সম্ভব নয়, এই যে বিচার, সেই বিচারকে বলা হচ্ছে পরীক্ষা। আর অত্র উদ্দেশ্যস্য ফলম পক্ষ জ্ঞানম, তাহলে আমরা প্রথমে কি করেছিলাম যে নাম মাত্রেণ বস্তু সংকীর্তনম উদ্দেশ্য, এবার বলছে উদ্দেশ্যস্য ফলম পক্ষ জ্ঞানম, উদ্দেশ্যের যে ফল, অর্থাৎ উদ্দেশ্য কি যে পদার্থ, উদ্দেশ্য দ্রব্য গুণ, যে পদার্থ, অর্থাৎ পদার্থ নাম মাত্রেণ বস্তু সংকীর্তনম উদ্দেশ্য, উদ্দেশ্য ফলম, অর্থাৎ যে পদার্থ, সাত পদার্থ আমরা মানছি, সেই সাত পদার্থের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের ফল, অর্থাৎ এই যে ফল প্রাপ্তি হচ্ছে, উদ্দেশ্যের যে ফল প্রাপ্তি হয়, সেই ফল প্রাপ্তিকে বলা হচ্ছে পক্ষ জ্ঞান। আর লক্ষণস্য ইতর ভেদ জ্ঞানম লক্ষণে দোষ পরিহার পরীক্ষায় ফলম ইতি মন্তব্যম, অর্থাৎ অন্য ভেদজ জ্ঞান লক্ষণের যে ফল, অর্থাৎ লক্ষণের দোষ পরিহার, পরীক্ষা আদির মাধ্যমে তার যে দোষ কি গুণ, সেই যে যা নিরূপণ করা, অর্থাৎ তাকেই বলা হচ্ছে পক্ষ জ্ঞান। তারপরে আমরা পড়েছি যে কি দ্রব্য গুণ কর্ম সামান্য বিষয়, অর্থাৎ তারপরে এটা হলো উদ্দেশ্য প্রকরণম। এবার আমরা বলবো পদার্থ উদ্দেশ্য প্রকরণম, সেখানে হচ্ছে পদার্থ ভেদাহ সপ্ত, অর্থাৎ পদার্থের ভেদ 7 প্রকারের। 7 প্রকারের ভেদের ভিতরে হচ্ছে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব সপ্ত পদার্থ, অর্থাৎ দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব, এই 7টা হচ্ছে পদার্থ। অর্থাৎ ন্যায় বৈশেষিক দর্শন অনুসারে দ্রব্য গুণ কর্ম সামান্য, সামান্য অর্থাৎ হচ্ছে জাতি, বিশেষ সমবায় এবং অভাব, এই হচ্ছে 7 পদার্থ। তো আমরা 7 পদার্থের সম্বন্ধে পূর্বে খুব ভালোভাবে আলোচনা করেছি, যেগুলি সকলে হয়তো শ্রবণ করেছিলেন পূর্বে। এই জন্য এখন ওইগুলি আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, এর জন্য ওই বিষয়টা আর আলোচনা এখন আর করছি না। তারপরে আমরা ওখানে 6টা বিষয় আলোচনা করেছিলাম। সমবায়, বিশেষ, সামান্য আমরা আলোচনা করি না, দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব সপ্ত পদার্থ, আমরা দ্রব্য গুণ কর্ম পর্যন্ত আলোচনা ভালোভাবে বিস্তারিত করেছিলাম। এরপরে সামান্য বিশেষ সমবায় অভাব অভাব, এইগুলি আমরা আরো আগে আলোচনা করব। তারপরে আমরা পড়েছি যে সূত্র আমাদের যে দ্রব্য ভেদানায়, অর্থাৎ 9 প্রকারের দ্রব্য। প্রথমে আমরা পড়লাম সপ্ত পদার্থ, শব্দের পদার্থের ভিতরে প্রথম পদার্থ হচ্ছে দ্রব্য। তা দ্রব্যের তো এই যে পদার্থ ভেদ, আমরা যে পদার্থ পড়লাম, অর্থাৎ পদার্থ কাকে বলে, পদার্থ বলতে কি বোঝায়, তো বলা হচ্ছে যে পদজন্য প্রতীতি বিষয়ত্বম পদার্থত্বম, অর্থাৎ পদের থেকে উৎপন্ন প্রতীতি প্রতীতি, প্রতীতি শব্দের অর্থ আছে প্রতীতি শব্দস্য তু, প্রতীতি শব্দস্য অর্থম তু জ্ঞানঃ, অর্থাৎ প্রতীতি শব্দস্য अर्थ से ज्ञान, अर्थात पदस्य, अर्थात पदेन उत्पन्न प्रतीति, अर्थात पदते जो उत्पन्न प्रतीति, प्रतीति अर्थात ज्ञान, अर्थात प्रतीति विषयस्य, अर्थात
प्रतीति प्रतीति অর্থাৎ জ্ঞানस्य বিষয়ः অর্থাৎ পদার্থে থেকে উৎপন্ন জ্ঞানের যে বিষয় তাকে বলা হচ্ছে পদার্থ, অর্থাৎ পদজন্য প্রতীতি বিষয়ত্বম পদার্থত্বম। একে যদি আমি বিস্তারিত আলোচনা করি তাহলে হচ্ছে পদঃ পদেন উৎপন্নः জ্ঞানः তস্য বিষয়ः পদার্থ। সকলে কি বুঝতে পারছেন? রাধে রাধে। রাধে রাধে, বোঝা যাচ্ছে কি স্পষ্ট? তারপরে বলা হচ্ছে যে দ্রব্যভেদ, অর্থাৎ পৃথিবী আপ তেজ বায়ব্য আকাশ কাল দিগাত্মা মনামসি নবৈব। তো প্রথমে দ্রব্যের ভেদ বলা হচ্ছে। সাত পদার্থ, সাত পদার্থের ভিতরে প্রথমত দ্রব্যের ভেদ বলা আছে। দ্রব্যের ভেদ পৃথিবী আপ তেজ বায়ব্য আকাশ কাল দিগাত্মা মনামসি নবৈব, অর্থাৎ সাত পদার্থে পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, কাল, দিগাত্মা এবং মন, এই নয়টা হচ্ছে দ্রব্য। অর্থাৎ দ্রব্যের লক্ষণ কি সেখানে বলা হচ্ছে দ্রব্যত্ব জাতি মত্তম সমবায় কারণত্বম বা দ্রব্য সামান্য লক্ষণম। অর্থাৎ অর্থাৎ যে সাত পদার্থের ভিতরে দ্রব্য বলা আছে, দ্রব্য হচ্ছে 9 প্রকারের। যে মীমাংসা, আমরা যে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত যাকে বলা হলো 6 দর্শন, সেখানে মীমাংসা শাস্ত্রে অন্ধকারকেও দ্রব্য মানা হয়, কিন্তু অন্ধকারকে দ্রব্য মানার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ কারণ তেজের প্রভাবই হচ্ছে অন্ধ। এজন্য গ্রন্থকার দ্রব্যানি নব, অর্থাৎ দ্রব্য নয় এমনই বলেছেন। এবার হচ্ছে দ্রব্যের লক্ষণ। দ্রব্যের লক্ষণ হচ্ছে দ্রব্যত্ব জাতি মত্তম সমবায় কারণত্বম বা দ্রব্য সামান্য লক্ষণম। অর্থাৎ দ্রব্যত্ব জাতি মত্তম সমবায় কারণত্বম বা দ্রব্য সামান্য লক্ষণম, অর্থাৎ যেখানে যে অর্থাৎ যাহাতে যাহাতে দ্রব্যত্ব জাতি থাকে, অর্থাৎ যাহাতে দ্রব্যত্ব জাতি থাকে, অথবা যা কার্য মাত্রের সমবায়িক কারণ, তাকে দ্রব্য বলা হয়ে থাকে, তাকেই দ্রব্য বলা হয়ে থাকে। এই সম্বন্ধে আমরা পূর্বে আলোচনা যেহেতু বিস্তারিতভাবে করেছিলাম, এই জন্য দ্রব্য সম্বন্ধে আমি আর বিশেষ আলোচনা করব না। তথাপি আমি দুই একটা কথা বলি আগে চলে যাব। সেটা হচ্ছে যে মহর্ষি কণাদের অনুসারে আশ্রয়, অর্থাৎ ক্রিয়ার যে আশ্রয়, অথবা গুণের আশ্রয়, অথবা সমবায়ী কারণ যে পদার্থ হয় সেটাই হচ্ছে দ্রব্য। উৎপন্নম দ্রব্যম সম অগুণম নিষ্ক্রিয়ম চ তিষ্ঠতি। অর্থাৎ দ্রব্য বলতে যার ভিতরে দ্রব্যত্ব জাতি থাকে অথবা সমবায় কারণ থাকে, তাকেই দ্রব্য বলা হয়ে থাকে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা রূপ, রস, গন্ধ, স্পর্শ অর্থাৎ গুণভেদাস চতুর্বিংশতি, সেখানে আমরা শ্রবণ করব। সেটা হচ্ছে যে
রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, গুরুত্ব, দ্রব্যত্ব, স্নেহ, শব্দ, বুদ্ধি, সুখ, দুঃখেচ্ছা, দেশ, প্রযত্ন, ধর্ম, অধর্ম, সংস্কার, চতুর্বিংশতি গুণাঃ। তো এই 24 প্রকারের গুণ শাস্ত্রে বর্ণিত আছে, অর্থাৎ তর্ক সংগ্রহ, অর্থাৎ বৈশেষিক ন্যায় বৈশেষিক দর্শনেরকারেরা এগুলিকে মানছেন, অর্থাৎ এগুলি সম্বন্ধে আমরা আরো পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের এইটুকানি আমরা পড়েছিলাম আগে, কর্ম পড়েছিলাম যে উৎক্ষেপণ, অপেক্ষণ, কুঞ্চন, প্রসারণ, গমনানি, পঞ্চকর্মাণি, এবং সামান্য দুই প্রকারের পরম অপরম চেতি দ্বিবিধম সামান্যম। তো আমরা পূর্বের যারা ভিডিও দেখেননি, পূর্বের ভিডিওর ভিতরে এখানে দ্রব্য, গুণ, কর্ম 3 সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। তবে বিশেষভাবে আলোচনা ওখানেই করানো হয়েছে, সেখান থেকে ভিডিও দেখে নিলে আপনারা ওখানে বুঝে যাবেন। আর আজকে যারা আছেন অনলাইনে, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন এখন, যেহেতু এরপরে আর কি 40 মিনিটের ক্লাস নেওয়া যায়, অলরেডি 30 মিনিট হয়ে গিয়েছে। তো যদি কারো প্রশ্ন থাকে, যে প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে এখন? রাধে রাধে প্রভু। রাধে। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলছিলাম তাহলে প্রশ্ন করতে পারেন। বলছিলাম আজকে কি লাস্ট ক্লাস ছিল নাকি সকলে আরো কি একটা ক্লাস কণ্ঠস্থ বাকি আছে? করছেন? গ্রন্থ কি দেখছেন কেউ? যে এইগুলা কণ্ঠস্থ করতে বলেছিলাম, এগুলি কেউ কি কণ্ঠস্থ করেছেন? হ্যাঁ, করছি। কথা কি শোনা যাচ্ছে? জয় রাধে, শুনতে পাচ্ছি। হ্যালো, জয় রাধে। হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। রাধে রাধে। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? জয় রাধে, শুনতে পাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমি আর কি আওয়াজ আসছিল না আপনাদের, এখন আসছে। জয় রাধে। হ্যাঁ, জয় রাধে। আমার প্রশ্ন ছিল কি, প্রশ্নটা ছিল যে আমরা কোন কোন বিষয়গুলা কণ্ঠস্থ করবো, ওগুলো যদি একটু মার্কিং করে দিতেন। সেই গ্রন্থটা তো নতুন পিডিএফ ডাউনলোড দিলাম, তো প্রথম অবস্থায় এখনো বুঝতে পারিনি, একটু কণ্ঠস্থ করলে। আর আপনার ভিডিওটা দেখছি আমি এখনো বাসায়। আচ্ছা, হ্যাঁ, কণ্ঠস্থ একটু করার বিষয় আছে যে সূত্রগুলো আমরা পড়েছি, যেমন দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাবা, সপ্ত পদার্থা। তো পদজন্য, প্রকৃতি, বিষয়াত্তম, পদার্থত্বম, এই সমস্ত এই মানে মূল মূল যে সূত্রগুলো, এই সূত্রগুলো আর কি কণ্ঠস্থ করতে হবে। আপনি কৃপা করে যদি একটু মার্কিং করে দিতেন তাহলে একটু ভালো হতো আর কি। ওইগুলো তো এখন বুঝতে পারছি না কিছু। আচ্ছা, আমি দেখি স্ক্রিন শেয়ার দিলে হয়তো আপনারা হ্যাঁ, বুঝতে পারবেন। সেটা হবে। সেটা হবে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা অ্যালাউ করতে পারেন, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখুন আপনারা। আপনাদের যাদের ল্যাপটপ আছে তারা হয়তো দেখতে পাচ্ছেন কি না, আমি তো মোবাইলে ইউজ করছি। এখন? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো ওখান থেকে আর কি আমি তো আর বাংলাটা ডাউনলোড করি নাই, ঠিক আছে? যেহেতু আমি তো মানে বাংলা, আমি হিন্দিটাই আর কি আমার কাছে আছে। যে বাংলাটা যে আমরা লিংক আর কি আমি সবাইকে দিয়েছিলাম, হয়তো সবাই ডাউনলোড করে নিয়েছেন ওখান থেকে। হ্যাঁ, আমি বাংলাতেই ডাউনলোড করেছি। হ্যাঁ, তো আমি দেখছি এখানে আর কি আমার হয়তো বাংলাটা রাখা আছে, আমি একটু এখনই দেখছি আর কি। তর্ক সংগ্রহ, হ্যাঁ, বাংলাটা খুলেছে আর কি, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দেখতে বাংলাটা, হ্যাঁ পাচ্ছি। দেখতে পাচ্ছি, দেখতে হ্যাঁ, পাচ্ছি। বাংলাটা দেখা যাচ্ছে। তো স্ক্রিন শেয়ার দিলে আর কি ভালোভাবে বোঝানো যাবে, ঠিক আছে? এইগুলি, এই যে মূলগুলা আর কি, এই যে প্রথমে সূত্রগুলি আর কি দিয়ে রেখেছে,
হ্যাঁ, তার পরবর্তীতে আর কি এখন এই যে শুরু হচ্ছে। তো এইখানে প্রথমত এই যে এখানে তর্ক সংগ্রহ, প্রথমে উদ্দেশ্য পরিচ্ছেদ এই যে উদ্দেশ্য পরিচ্ছেদ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে যেমন এই এই যে যে প্রশ্ন, যেমন গুণ কয় প্রকার। এই যে এইগুলো এটা প্রথমে তো কণ্ঠস্থ মঙ্গলাচরণ করতে হবে। এই যে বিধায় হৃদি বিশেষম বিধায় গুরু বন্দনম নিদায় বালানাম সুখ বোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। নিধায় হৃদি বলবে না, হৃদয় হৃদি বিশেষম বিধায় গুরু বন্দনম বালানাম, বালানাং বলে বাংলায়, তো বালানাং হবে না, বালানাম, বালা নাম। বালানাম সুখ বোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। সংগ্রহ অর্থাৎ এই বিসর্গকে হরামের মতোই উচ্চারণ হয়, মানে একদম হরাম না, কিন্তু হরামের মত ন্যায়, কিন্তু হরাম নয়। ঠিক আছে। হ্যাঁ, তো এই যে তারপর হচ্ছে যে এই যে এখানে দেখা যাচ্ছে, তাই তো। এবার এবার হচ্ছে যে কি এখানে পদার্থ নিরূপণ যেখানে হচ্ছে, সেখানে যে এইখানে কণ্ঠস্থ করতে হবে। এই যে দেখা যাচ্ছে, আমি মার্ক করে দিয়েছি, ঠিক আছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই যে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাবা সপ্ত পদার্থ, ঠিক আছে। রাধে রাধে। তো এইখানে জয়রাধে, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এইটা কণ্ঠস্থ করতে হবে। এই যে একটা, এই যে পয়েন্ট গুলা, এই যে পদার্থ নিরূপণ, তারপরে তার কণ্ঠস্থ করতে হবে যে পদার্থ নিরূপণে এখানে এনারা আপনি শ্লোকগুলি কণ্ঠস্থ করতে পারেন, যেখানে এনারা লিখেছেন আর কি ন্যায়শাস্ত্রের উপযোগিতা, তর্ক সংগ্রহ, পদের অর্থ। সেখানে ভাষা আর কি যাতে আপনার সহজভাবে আপনি করতে পারেন, এই জন্য এই যে ৭ পদার্থ অর্থাৎ দ্রব্য কোন কর্ম সামান্য বিশেষ সমবায় সপ্ত পদার্থ, এইভাবে আপনি বলতে পারেন, অথবা শ্লোকের মাধ্যমে এখানে আপনি বলতে পারেন। এই যে দ্রব্য গুণ তথা কর্ম সামান্যম সবিশেষকম সমবায়স তথা ভাবস পদার্থ সপ্ত কীর্তিতা। অর্থাৎ এখানে দেখেন ভাষা পরিচ্ছেদের যে শ্লোক কণ্ঠস্থ করার জন্য সুবিধা। তবে আমরা আমাদের শ্লোক আমরা কণ্ঠস্থ এইভাবে করি নাই, এইগুলি হচ্ছে অনেক আচার্যরা আর কি লিখেছেন। মূলটা অন্নম ভট্ট লিখেছেন, যেটা সেটা হচ্ছে এইটা। তো এই জন্য এইটাও কণ্ঠস্থ করতে পারেন, কিংবা এটাও কণ্ঠস্থ করতে পারেন, কিন্তু এইটার থেকে এইটার মান্যতা বেশি। এই জন্য এইটাই কণ্ঠস্থ করবেন, যেটা দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাবা সপ্ত পদার্থ। তার পরবর্তীতে এই যে পদার্থের এখানে এগুলির কোনো প্রয়োজন না, আপনি বাংলা পড়লে পড়তে পারেন, তবে আমরা ওগুলি ব্যাখ্যা করে যাচ্ছি যেহেতু পড়ার দরকার নেই। তারপরে এখানে দ্রব্য বিভাগের ভিতরে তত্র দ্রব্যাণি পৃথিবী তেজ বায়ব্য আকাশ কালা দিগাত্মা মানাংশী নবৈব। তো এই যেটা আছে এইটুখানি কণ্ঠস্থ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সূত্রকে কণ্ঠস্থ করতে হবে, ঠিক আছে। বিষয়টা কি বোঝাতে পারলাম? এখন বুঝতে পেরেছি। তারপর ওই যে হ্যাঁ, তারপর ওইটাই তো দ্রব্যের যে গুণ, ৯টা গুণ, এটাও পড়তে হবে না? হ্যাঁ, এই দ্রব্যের যে প্রথমে দ্রব্যের ৯টা গুণ, তো আমরা সেই ৯টা গুণ সম্বন্ধে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি। এবার আপনি এখানে বাংলা ব্যাখ্যা আছে, আপনি দেখতে পারেন। এখনো ব্যাখ্যার কি চলছে, এখন সামান্যর উপরে ব্যাখ্যা চলছে। প্রথমে তো অনেক বিস্তারিত করে বোঝাচ্ছে আর কি, যেহেতু অনেক কঠিন গ্রন্থ, তো সহজে বুঝতে পারবেন অনেকেই। আর আমাদের বাঙালিরা তো পড়ে না এগুলি, সমস্যা হচ্ছে এখানটাতে। তো এখানে গুণ বিভাগের ভিতরে এই যে এগুলি আছে, এগুলি আর কি কণ্ঠস্থ করতে হবে। যেমন আপনাকে একবেলা আপনাকে প্রত্যেকদিন একবার করে আপনি এটা দেখুন, মানে কণ্ঠস্থ রিভাইজ করুন যে রূপরস গন্ধ স্পর্শ সংখ্যা পরিমাণ পৃথকত্ব সংযোগ বিভাগ পরত্ব গুরুত্ব দ্রব্যত্ব শ্রেণী শব্দ বুদ্ধি সুখ দুঃখের চা দেশ প্রযত্ন ধর্ম সংস্কার চতুর্বিংশতি গুণাহা। তো এইভাবে আপনাকে কণ্ঠস্থ করলে তখন আপনি আহ মানে এগুলি আমি জিজ্ঞাসা করবো তখন, যেহেতু পড়াচ্ছি, তাহলে সেই পড়ানোর ফায়দা কি হলো যদি কণ্ঠস্থই না করা হয়, তাই না? হ্যাঁ, সেটাই। তাদের ওইগুলোই কণ্ঠস্থ করবো আমরা। হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন ছিল। জয়রাধে। হ্যাঁ, বলুন। জয়রাধে। হ্যাঁ, বলুন। অপরাধ নিবেন না জানার জন্য। আচ্ছা, আমরা যে তর্ক সংগ্রহটা করছি, মানে এটার আমাদের প্রয়োজনীয়তাটা কি?
আমাদের প্রয়োজনীয়তা হচ্ছে আমাদের যে গৌড়ীয় বেদান্ত কিংবা গোবিন্দ ভাষ্য, আমাদের গীতার ভাষ্য, তার পরবর্তীতে বেদান্ত সেবক সিদ্ধান্ত বলদেব বিদ্যাভূষণের সিদ্ধান্ত রত্নম কিংবা ষট সন্দর্ভ যাকে আমরা বলছি, এই সমস্ত কিছু যখন আমরা অধ্যয়ন করতে যাব তখন এই সব এর প্রয়োজন, প্রচুর প্রয়োজনীয়তা আছে। তখন উম, বহুত প্রয়োজন পড়বে, তখন কিছু বোঝা যাবে না। তখন ওখানে যখন বলবে যে সামান্য কর্ম, যখন আমাদের গোস্বামীপাত্র খণ্ডন করতেছে, তখন এখান থেকে প্রমাণ দিচ্ছে পৃথিবী কাকে বলে, দ্রব্য কাকে বলে, তখন আমরা তো হা হয়ে বসে থাকবো যে কি হচ্ছে এটা। তো এই জন্য এই গ্রন্থের প্রয়োজনীয়তা, অর্থাৎ যে বেদাঙ্গ বলা হচ্ছে যাকে, সেই বেদাঙ্গের আহ, যে বেদান্ত দর্শন যাকে বলা হচ্ছে বেদস্য অন্তিম ভাগ, এটি বেদান্ত। আর বেদান্তের আরো একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে কি বিদ শব্দ থেকে উৎপন্ন হয়েছে জ্ঞান, অর্থাৎ বিদ ধাতুর থেকে হয়েছে বেদ। তো বেদ শব্দের অর্থ জ্ঞান, অর্থাৎ সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, অর্থাৎ জ্ঞানকে ব্রহ্ম বলা হয়। তো জ্ঞান সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মস্য বেদান্ত। তো বলছে বেদ তো জ্ঞান, সত্যম জ্ঞানম অনন্ত ব্রহ্ম। আর অন্ত শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়। আমরা অন্ত শব্দের অর্থ অনেকে জানি হচ্ছে শেষ, কিন্তু অন্ত শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়। তো বলছে বেদ, বেদান্ত অর্থাৎ বেদাহ অর্থাৎ জ্ঞানহ অর্থাৎ ব্রহ্ম, অর্থাৎ তস্য নিশ্চয়ঃ ইয়স্মিন গ্রন্থসা, অর্থাৎ ব্রহ্ম যে আছে, ভগবান যে আছে, সেইটাকে কি নিশ্চয় করা, সে যেখানে নিশ্চয় করা আছে সেটা হচ্ছে বেদান্ত। আর তর্ক সংগ্রহ হচ্ছে বেদান্তের একটা যে ছয় বেদান্ত, সেই ছয় বেদান্তের এক বেদান্তের গ্রন্থ। তো বেদান্তের যে গ্রন্থ, সেই গ্রন্থকে জানতে হবে, নাইলে আমরা গৌড়ীয় বেদান্তকে জানতে পারবো না। এই জন্য এই বেদান্তের প্রয়োজন আছে, ঠিক আছে। জয় রাধে। হ্যাঁ, তো আমরা তাহলে আজকের এখানেই ক্লাস এখন রাখি। হ্যাঁ বলুন। হ্যাঁ, এখন অনেকটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো বেদান্ত যদি আরো আমাদেরকে এখন তো আমাদের কোনো আচার্যরাই পড়াচ্ছে না, যেমন ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলী, তর্ক ভাষা, তত্ত্বত্রয়ম, তারপরে বেদান্ত সার, বেদান্ত সেমন্তক, সিদ্ধান্ত দর্পণ, সিদ্ধান্ত রত্নম, সিদ্ধান্ত লেশ সংগ্রহ, অদ্বৈত সিদ্ধি ইত্যাদি, ব্রহ্মসূত্রের ভাষ্য, রামানুজের ভাষ্য, শ্রীভাষ্য, কেমন যেমন আমাদের যেমন কেবল আদ্বৈততে হচ্ছে শূন্যবাদ, অর্থাৎ যাকে বৌদ্ধদের খণ্ডন করা হয়েছে। এখন কেবল আদ্বৈতকে আবার দ্বৈতবাদীরা খণ্ডন করেছে, কেবল আদ্বৈতরা। তো কেবল অদ্বৈতদেরকে খণ্ডন করেছে কেবল দ্বৈতবাদীরা। কেবল অদ্বৈতবাদীদেরকে দ্বৈতবাদীরা খণ্ডন করলো, কেবল অদ্বৈতদেরকে আবার বিশিষ্ট অদ্বৈতরা খণ্ডন করলো, বিশিষ্ট অদ্বৈতদেরকে আবার দ্বৈতাদ্বৈতরা খণ্ডন করেছে, আর দ্বৈতাদ্বৈতদেরকে আবার আমাদের অচিন্ত্য ভেদাভেদরা খণ্ডন করেছে। অচিন্ত্য ভেদাভেদের খণ্ডন করেছে অনেকেই। অচিন্ত্য ভেদাভেদ বলছে কি অচিন্ত্য, ভেদাভেদের খণ্ডন করে দিলে তখন আর অচিন্তের অস্তিত্বই থাকে না, তখন অচিন্ত্য ভেদাভেদবাদেরও খণ্ডন করে দেয়। তো এই জন্য এই বেদান্তের প্রয়োজন আছে, ঠিক আছে। তো আমরা আগে জয় আর কি, রাধে। হ্যাঁ, তো আমরা ঠিক আছে। আগে আর কি আরো জানবো। তারপর আমাদের সামনে হয়তো গীতারও ক্লাস আমরা শুরু করব। আগে এইটাকে একটু মোটামুটি ধারণা করার পরবর্তীতে আমরা আগে, এটা বেশি দিন লাগবে না, আর হয়তো 20-25 দিন ক্লাস হলে আর কি হয়ে যাবে, 1 মাস ক্লাস হলে হয়ে যাবে আর কি। তো আমরা আবার আগে আলোচনা এই করব। তর্ক সংগ্রহের। হ্যাঁ, তো আগে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আর আমরা আগে আর কি সামান্য সম্বন্ধে আর কি বিশেষ আলোচনা করব আগের ক্লাসে, তার পরবর্তীতে ধীরে ধীরে আর কি আগে, আমি বিশেষ করে বিস্তারিতভাবে বলছি যাতে সকলে ভালোভাবে বুঝতে পারে, নাহলে অল্প অল্প কেবল সূত্র সূত্র পড়িয়ে গেলে বুঝতে পারবে না কেউ সহজে। তো আমাদের সময় হয়ে গেছে আর কি, হয়তো একটু পরে আর কি কেটে যাবে অটোমেটিকলি। তো আমরা রাধে আজকে রাধে এখানেই ক্লাস প্রভু। রাখছি। হ্যাঁ, প্রভু, বলছিলাম এই ক্লাসের বাইরের কথাই বলছি। আপনি হয়তো দেখে থাকবেন যে আজকে আপনি যখন পঞ্চম দিবসের ইউটিউব ভিডিওটা আপলোড করছিলেন গ্রুপে, ফেসবুক গ্রুপে, আমি হ্যাঁ, ওখানে আপনাকে 2টা প্রশ্ন ওই গ্রুপেই করেছিলাম। যদি সময় হয় প্রভু, ক্লাস শেষ হয়ে গেলে বা যে কোনো সময় হলেই আপনি একটু বিচার করে দেখবেন প্রশ্নগুলোতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখি না, আমি দেখে তাহলে দেখে আমি, তো আপনি আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিন, আমি ওখান থেকে দেখে তারপর আপনাকে উত্তর দিয়ে দিব।
প্রভু আপনার তো সময় হয় না, তাই আমি সরাসরি গ্রুপেও করেছি। আর প্রশ্নটা খুবই প্রয়োজনীয়, তাই বাকিরাও জানতে পারবে, আর আপনার উত্তর পেলে তারাও আচ্ছা, আরো ঠিক ভালো আছে। বুঝতে পারবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাস রাখছি। জয় শ্রী রাধে। রাধে রাধে। রাধে রাধে প্রভু। রাধে রাধে।